প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো। আমার আজকের পাঠের বিষয় ষষ্ঠ অধ্যায় কণিক। এটি আমার অষ্টম লেকচার। ইতিপূর্বে আরো 7টি লেকচার আমি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। পূর্বের যে লেকচারগুলো ছিল সেই লেকচারগুলো কণিকের পরাবৃত্ত বিষয়ক লেকচার ছিল। পরাবৃত্তের বেশ কিছু অঙ্ক আমি পূর্বের লেকচারগুলোতে আপলোড করেছি এবং অঙ্কগুলো কিভাবে করতে হবে তার কৌশল সেখানে বর্ণনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমার পাঠের বিষয় উপবৃত্ত। তা আমরা আমাদের মূল পাঠে প্রবেশ করি। উপবৃত্ত কি? কোন কার্তেসীয় সমতলে একটি বিন্দু যদি এমনভাবে চলে যে ওই সমতলস্থ একটি স্থির বিন্দু থেকে দূরত্ব এবং একটি নির্দিষ্ট রেখা থেকে লম্ব দূরত্বের অনুপাত একটি ধ্রুবক এবং এই ধ্রুবকটির মান 1 অপেক্ষা ছোট বা ক্ষুদ্রতর হয়, তবে ওই বিন্দুর সঞ্চারপথকে উপবৃত্ত বলা হয় এবং ধ্রুবকটিকে বলা হয় উৎকেন্দ্রিকতা, যাকে আমরা ই দ্বারা সূচিত করতে পারি এবং ই এর মান 1 এবং 0, অর্থাৎ 0 থেকে 1 এর মাঝখানে অবস্থিত। তো আমরা যদি লক্ষ্য করি যে একটি কার্তেসীয় সমতলে একটি বিন্দু এমন ভাবে চলে, অর্থাৎ এক্স ওয়াই অক্ষ বরাবর আমি একটা বিন্দুকে নিলাম পি বিন্দু, যা একটি স্থির বিন্দু থেকে দূরত্ব, অর্থাৎ স্থির বিন্দু ধরে নিলাম এস বিন্দু, এবং ওই বিন্দু থেকে অর্থাৎ যে চলমান বিন্দু সেটা থেকে একটি নির্দিষ্ট রেখা অর্থাৎ এমজেড রেখা, এর যে লম্ব দূরত্ব অর্থাৎ পিএম, এর অনুপাত একটা ধ্রুব সংখ্যা যার মান 1 অপেক্ষা ক্ষুদ্র, যাকে বলা হয় উৎকেন্দ্রিকতা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম স্থির বিন্দুটিকে বলা হবে উপকেন্দ্র। এখানে স্থির বিন্দু দুটি, একটি এস এবং অপরটি এস প্রাইম, এবং এস ও এস প্রাইমের মধ্য দিয়ে অঙ্কিত উপবৃত্তের সর্ববৃহৎ রেখাংশ অর্থাৎ এ এ প্রাইম, এই রেখাংশটাকে বলা হয় বৃহদক্ষ, এবং বৃহদক্ষের উপর লম্ব বি বি প্রাইম রেখা, যাকে বলা হয় ক্ষুদ্র অক্ষ, এবং তাদের যে ইন্টারসেকশন বা ছেদ বিন্দু অর্থাৎ সি বিন্দু, তাহলে সি কে বলা হবে কেন্দ্র, এবং বৃহৎ অক্ষের দুই প্রান্তে অবস্থিত অর্থাৎ দুটি বিন্দু এ এবং এ প্রাইম, যাকে বলা হবে শীর্ষবিন্দু। তাহলে পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দু পি এম জেড অথবা এম প্রাইম জেড প্রাইম, এই দুটিকে বলা হবে নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ। তাহলে এখান থেকে আমরা একটি সম্পর্ক নিয়ে আসতে পারি, চলমান বিন্দু থেকে স্থির বিন্দু অর্থাৎ এস এর দূরত্ব, ওই বিন্দু থেকে দ্বিকাক্ষের লম্ব দূরত্ব অর্থাৎ পিএম, এবং এসপি যেটা একটু আগে পেয়েছিলাম, তাদের অনুপাত একটা ধ্রুব সংখ্যা ই, যে ই এর মান উপবৃত্তের ক্ষেত্রে 1 এর চেয়ে ছোট কিন্তু 0-র চেয়ে বড়, অর্থাৎ এসপি বাই পিএম ইকুয়াল টু ই বা এসপি ইকুয়াল টু ইপিএম। তাহলে একটা উপবৃত্তের আকৃতি কেমন হবে সেটা আমরা একটু বুঝতে পারলাম। উপবৃত্তের ক্ষেত্রে দুটি শীর্ষবিন্দু, একটা হচ্ছে এ, অপরটি এ প্রাইম, এর কেন্দ্র হচ্ছে সি বিন্দু, উপকেন্দ্র দুটি, একটি এস এবং অপরটি এস প্রাইম, যেটাকে আমরা বলবো স্থির বিন্দু। পি আমরা একটি বিন্দু ধরে নিলাম চলমান বিন্দু, এম জেড অথবা এম প্রাইম জেড প্রাইম হচ্ছে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা, এবং পি বিন্দু থেকে
স্থির বিন্দু এস এর দূরত্ব অর্থাৎ এসপি এবং পি বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব পিএম, যাদের অনুপাত একটি ধ্রুব সংখ্যা যাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, এবং উপবৃত্তের ক্ষেত্রে এই ই বা উৎকেন্দ্রিকতা যার মান 0 এবং 1 এর মধ্যে সীমাবদ্ধ। এই হচ্ছে আমার উপবৃত্তের মূল চিত্র এবং তার কিছু প্রপার্টিজ। এবার আমরা শিখব উপবৃত্তের প্রমিত সমীকরণ। উপবৃত্তের সমীকরণ কিভাবে আসে। আমরা যদি একটি উপবৃত্তের এস কে আমরা উপকেন্দ্র বা স্থির বিন্দু, এমজেড কে আমরা বলবো দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা, এবং উৎকেন্দ্রিকতা ই যার মান 0-র চেয়ে বড় এবং 1-এর চেয়ে ছোট, আমাদের প্রথম কাজ নিয়ামক রেখার উপর এস জেড একটি লম্ব আঁকব, অর্থাৎ এস বিন্দু থেকে এমজেড অর্থাৎ নিয়ামক রেখার উপর আমরা একটা এস জেড লম্ব আঁকলাম। এই এস জেড রেখাটা বা এস জেড রেখাটাকে আমি যদি ডানে বামে বর্ধিত করি তাহলে সেটা উপবৃত্তকে এ এবং এ প্রাইম দুটি বিন্দুতে ছেদ করবে, এমন ভাবে ছেদ করবে যেন এই এস জেড রেখাটা উপবৃত্তকে যদি এ বিন্দুতে ছেদ করে, ঠিক একইভাবে বর্ধিত এস জেড রেখাটা উপবৃত্তকে এ প্রাইম বিন্দুতে ছেদ করবে এবং এই এ বিন্দুতে এস জেড রেখাটিকে E:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে এবং এই এস এবং জেড এই দুটা বিন্দুর সংযোগ রেখা অর্থাৎ এস জেড রেখাকে এ প্রাইম বিন্দু E:1 অনুপাতে বহির্বিভক্ত করবে। দেখেই বোঝা যাচ্ছে এ বিন্দুটা এস এবং জেড এর অভ্যন্তরে আছে, অর্থাৎ এ বিন্দুটা অন্তর্বিভক্ত করবে, এবং যেহেতু এ প্রাইম বিন্দুটা বাহিরে আছে এস জেড এই রেখার, তাই এ প্রাইম বিন্দুটা এস জেড রেখাকে ওই E:1 অনুপাতে বহির্বিভক্ত করবে। এখান থেকে আমরা একটি সম্পর্ক পেয়ে যেতে পারি, সেটা হচ্ছে এ বিন্দুটা এস জেড কে E:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সেখান থেকে আমরা বলতে পারি এই এ বিন্দুর সাথে এস এর যে দূরত্ব এবং এ বিন্দুর সাথে জেড এর যে দূরত্ব তার অনুপাত ধ্রুব অর্থাৎ ই বলাই আছে E:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। কাজে সেক্ষেত্রে আমরা বলতে পারি এএস বাই এজেড ইকুয়াল টু E:1 বা E/1। এখান থেকে আমরা বলতে পারি এএস ইকুয়াল টু EAZ। তাহলে আমরা অনুপাতের সম্পর্কটা পেলাম, যেটা সেটা হচ্ছে এএস ডিভাইডেড বাই এজেড ইকুয়াল টু ই। সেখান থেকে আমরা লিখতে পারি এএস ইকুয়াল টু EAZ। একইভাবে এ প্রাইম বিন্দুটা এস জেড কে বহিস্থভাবে E:1 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এ প্রাইম বিন্দুর সাথে এস এর দূরত্ব এস এ প্রাইম এবং এ প্রাইম বিন্দুর সাথে জেড এর দূরত্ব এ প্রাইম জেড, অর্থাৎ এস এ প্রাইম ডিভাইডেড বাই এ প্রাইম জেড ইকুয়াল টু ই ডিভাইডেড বাই 1, অর্থাৎ E:1 অনুপাতে যেহেতু অন্তর্বিভক্ত করবে, সেখান থেকে আমরা বলতে পারি এ প্রাইম এস ইকুয়াল টু ই এ প্রাইম জেড, কারণ এই অনুপাতটা এসেছে এ প্রাইম এস বাই এ প্রাইম জেড থেকে, তাদের অনুপাত E/1 বা E:1। তাহলে এখান থেকে আমরা দুটো সম্পর্ক পেয়ে গেলাম, একটি সম্পর্ক এস এ সমান EAZ এবং অপরটি এস এ প্রাইম ইকুয়াল টু ই এ প্রাইম জেড, এবং এ এবং এ প্রাইম দুটি বৃহৎ অক্ষে অবস্থিত এবং শীর্ষ, এবং সি হচ্ছে কেন্দ্র যা এ এবং এ প্রাইমের মধ্যবিন্দু, এবং এ প্রাইম এটা যেহেতু বৃহৎ অক্ষর যার মান আমরা ধরে নিলাম টুয়াইস এ, যেখানে সি এ সমান এ
এবং সি এ প্রাইম সমান এ, তাহলে দুইটা এ যোগ করলে এ এ প্রাইম এটুকের দৈর্ঘ্য হবে টুয়াইস এ। তাহলে আমরা এখান থেকে একটা সম্পর্ক নিয়ে আসলাম যে সি থেকে এ পর্যন্ত দূরত্ব এ, এবং সি থেকে এ প্রাইম পর্যন্ত দূরত্ব এ, এবং এ থেকে এ প্রাইম পর্যন্ত দূরত্ব 2a। এবার আমরা একটু দেখে আসি যে সম্পর্কটা যেটা পেয়েছিলাম এস এর সাথে, এস এবং জেড এর সাথে এ বিন্দুর যে সম্পর্কটা, যেহেতু আমরা জানি এস জেড কে এ বিন্দুটা ইজ টু 1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সেখান থেকে আমরা একটি সম্পর্ক পেয়েছিলাম এ এস ইকুয়াল টু ই এ জেড। তাহলে এ এস একটু খেয়াল করি, এ এস হচ্ছে এতটুকু। এই এ এস এর পরিবর্তে আমরা লিখতে পারি, যেহেতু এইটুকু, সি এ মাইনাস সিএস। তাহলে এখান থেকে আমরা চিত্র থেকে দেখছি এ এস এতটুকু সমান সমান সি এ মাইনাস সিএস, এবং সি এর সমান আমরা জানি এ, অর্থাৎ এ মাইনাস সিএস হবে এ এস এর মান। তাহলে এ এস এর পরিবর্তে আমরা এ মাইনাস সিএস বসালাম, এবং এই অংশটা ই এজেড এটা রেখে দিলাম, এবং এজেড একটু লক্ষ্য করে দেখে পারবো এজেড হচ্ছে এতটুকু। এজেড এর পরিবর্তে আমরা বলতে পারি সিজেড মাইনাস সিএ, এবং সিজেড মাইনাস সিএ, এই সি এর পরিবর্তে আবার বলতে পারি এ, কারণ সি এর সমান জানি এ। তাহলে এখান থেকে আমরা এই এজেড এর পরিবর্তে প্রথমে লিখতে পারি সিজেড মাইনাস সিএ, যাকে আমরা আবার লিখলাম সিজেড মাইনাস এ, কারণ সি এর সমান এ। তাই তাহলে প্রথম যে কাজটা করলাম, যে এই যে এস এর সাথে এজেড এর একটা সম্পর্ক বের করলাম, সেই সম্পর্ক থেকে এস এর পরিবর্তে লিখলাম এ মাইনাস সিএস, যেটা আমরা এখানে বের করে দেখিয়েছি, এবং এজেড এর পরিবর্তে আমরা লিখতে পারি সিজেড মাইনাস সিএ, যেখান থেকে আমরা লিখতে পারি সিজেড মাইনাস এ, এবং এর সাথে একটা ই গুণ আকারে আছে। তাহলে অনুরূপভাবে আমরা আরেকটি সম্পর্ক জানি, এস এ প্রাইম ইকুয়াল টু ই এ প্রাইম জেড। এখন এস এ প্রাইম, এস এ প্রাইম এখান থেকে এতটুকু এস এ প্রাইম, এটাকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি, একটা অংশ হচ্ছে সিএস আর একটা হচ্ছে সি এ প্রাইম। সিএস অংশ রেখে সি এ প্রাইম এটুকের মানও হচ্ছে এ, কাজেই এ প্রাইম এস এর পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস সিএস। এটা চিত্র থেকে আমরা ব্যাখ্যা করতে পারি। এবং ই এ প্রাইম জেড, এ প্রাইম জেড হচ্ছে আমাদের এইখান থেকে এই পর্যন্ত এ প্রাইম জেড। এখন এই এ প্রাইম জেড কে আমাদের টার্গেট হবে যে এ প্রাইম জেড কে আমরা লিখতে পারি সি জেড প্লাস সি এ প্রাইম, কারণ এইখান থেকে এই পর্যন্ত এ প্রাইম জেড থেকে এই পর্যন্ত, এ প্রাইম থেকে জেড পর্যন্ত, এটাকে আমরা দুইটা অংশে ভাগ করে লিখতে পারি, একটা অংশ হচ্ছে সি জেড আর একটা অংশ হচ্ছে সি এ প্রাইম। সি জেড অংশ রেখে সি এ প্রাইমের পরিবর্তে আমরা এ বসাতে পারি, কারণ সি এর মানও এ, সি এ প্রাইমের মানও এ। তাহলে উপরের সমীকরণটাতে আমরা সি এর পরিবর্তে এ বসিয়েছি, আর এই নিচেরটাতে আমরা সি এ প্রাইম এটার পরিবর্তে এ বসালাম, যেখানে আমাদের দুইটা সমীকরণ চলে আসলো। এই সমীকরণ দুইটা যোগ বিয়োগ করলে আমরা বুঝতেই পারছি একবার সিএস এর মান পাবো আর একবার সিজেড এর মান পাবো। তাহলে সমীকরণ দুটো যদি যোগ করি তাহলে টুয়াইস এ হবে, সিএস সিএস কাটা, এদিকে এ এ কাটা, তাহলে হবে 2 ই সিজেড, কারণ দুইটা করে আছে। তাহলে দুইটা এ সমান দুইটা ই সিজেড, উভয় পক্ষ থেকে 2 বাদ দিব, তাহলে সিজেড এর মান পাবো এ বাই ই। এই মানটা কিন্তু আমাদের সমীকরণ তৈরি করতে কাজে লাগবে। সিজেড সমান তাহলে পেলাম এ বাই
ই। আবার যদি আমরা বিয়োগ করি 2 থেকে 1, তাহলে এ বাদ চলে যাবে, 2CS আসবে। এবং এখান থেকে যদি আমরা বিয়োগ করি ECZ বাদ যাবে, তাহলে দুইটা ই আসবে, অর্থাৎ 2EA। এখানেও আমরা উভয় পক্ষ থেকে 2 বাদ দিলে CS এর মান পাবো EA। আমার মূল টার্গেট এই CS এবং CZ, অর্থাৎ সি বিন্দু থেকে জেড বিন্দু, এইটার দূরত্ব পেলাম A/E, এবং সি বিন্দু থেকে এস বিন্দুর দূরত্ব পেলাম এই। সি কে মূল বিন্দু এবং সিএক্স ও সিওয়াই কে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বিবেচনা করলাম, এবং একটি চলমান বিন্দু পি বসালাম যার স্থানাঙ্ক এক্স ওয়াই, এবং পি বিন্দু থেকে অক্ষের উপর একটি লম্ব পিএন এবং দ্বিকাক্ষ রেখার উপর একটি লম্ব পিএম অঙ্কন করেছি। তাহলে আমরা এখান থেকে একটা সম্পর্ক পেয়ে গেলাম। পিএন অঙ্কন করেছি এক্স এক্স প্রাইম অক্ষের উপরে, অথবা আমরা বলতে পারি এ এ প্রাইমের উপরে, এবং পি বিন্দু থেকে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার উপরে আমরা পিএম একটা লম্ব অঙ্কন করেছি। এবং আমরা জানি উপবৃত্তের শর্ত অনুযায়ী এসপি ইকুয়াল টু ইপিএম। এটা এসপি ইকুয়াল টু ইপিএম, এটা এসপি হবে। তাহলে আমরা এই সম্পর্কটা লিখতে পারি এসপি ইকুয়াল টু ইপিএম। লক্ষ্য করো, পিএম হচ্ছে পি থেকে এম পর্যন্ত দূরত্ব। তাহলে পি থেকে এম পর্যন্ত দূরত্ব যদি পিএম হয়, এই পিএম এর পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি এনজেড, কারণ পিএম লেখা যে কথা, যতটুকু দূরত্ব এনজেড লেখা একই কথা। এবং আমরা এনজেড এবং এসপি এবং ই আছে, উভয় পক্ষকে বর্গ করলাম, এবং বর্গ করার পরে বাম পাশে পেলাম এসপি স্কোয়ার, যেটাকে এসপিএন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি এসপি স্কোয়ার ইকুয়াল টু এসএন স্কোয়ার প্লাস এনপি স্কোয়ার। যে মানটা আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য থেকে পেলাম সেটা বসালাম। ই স্কোয়ার এবং এনজেড, এনজেড হচ্ছে এন থেকে জেড পর্যন্ত এই দূরত্বটুকু, এটাকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি। একটা অংশ হচ্ছে সিএন এবং অপরটা হচ্ছে সিজেড। এই দুটো অংশ আমরা ভাগ করে দিলাম। এবার এই এসএন এইটাকেও আমরা দুটো অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিএস এবং অপরটি হচ্ছে সিএন। আমাদের মূল টার্গেট কিন্তু সিএস এবং সিজেড এই অংশগুলোতে ভাগ করে নিয়ে আসা, কারণ এগুলোর মান আমরা বের করেছি। এখন লক্ষণীয় ব্যাপার, সি কে আমরা কেন্দ্র ধরেছি, এক্স অক্ষ ওয়াই অক্ষ, অর্থাৎ সিটা হচ্ছে মূল বিন্দু। যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই ধরেছি, অর্থাৎ সি থেকে এন পর্যন্ত এই দূরত্বটুকু হবে এক্স, এবং এন থেকে পি পর্যন্ত এই দূরত্বটুকু হবে ওয়াই, অর্থাৎ সিএন সমান এক্স এবং পিএন সমান ওয়াই। এই মানগুলো আমরা এখানে বসালাম, সিএন এর পরিবর্তে এক্স, পিএন এর পরিবর্তে ওয়াই, এবং এখানেও সিএন এর পরিবর্তে এক্স, এবং যে জায়গাগুলোতে সিএস আছে তার পরিবর্তে এই, এবং যে জায়গাগুলোতে সিজেড আছে তার পরিবর্তে এ বাই ই বসালাম। বসানোর পর এ প্লাস বি হোল স্কোয়ার যেখানে আছে সেখানে সূত্র প্রয়োগ করলাম, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এই প্রথম তিনটাকে এই সূত্রে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে প্রয়োগ করলাম, ওয়াই স্কোয়ার রয়ে গেল, ই স্কোয়ারও এখানে আছে, এবং এই অংশটাকেও এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে প্রয়োগ করলাম, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তারপর আমরা এখানে যেহেতু ই স্কোয়ার গুণাকারে আছে এখানে গুণ করে দিলাম। গুণ করার পরে উভয় পক্ষ থেকে দেখেই বোঝা যাচ্ছে 2aex বাদ চলে যাচ্ছে। যেহেতু এক্স স্কোয়ার এখানে আছে এবং এখানে আছে, এক্স স্কোয়ার গুলোকে একদিকে নিয়ে আসলাম, ওয়াই স্কোয়ার গুলোকে একদিকে রাখলাম, এবং বাকি পদগুলোকে ডান পাশে রাখলাম। এইবার আমার সমীকরণ তৈরি করার জন্য আমরা এই ডান পাশের যে 1 মাইনাস ই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার আছে এটা পুরোটা দিয়ে
নিচে ভাগ করে নিয়ে আসতে পারি। ভাগ করে আনলে এই 1 মাইনাস ই স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার কাটা চলে যাবে, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আসবে। আর ওয়াই স্কোয়ারের যেহেতু কিছু নেই, তার মানে পুরোটা দিয়ে ভাগ করলে আসবে 1 মাইনাস এ স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার বাই ইন্টু এ স্কোয়ার। এই পুরোটা দিয়ে যদি আমি ভাগ করে দিই, আমি এখানে ধাপে ধাপে ভাগটা দেখিয়েছি। প্রথমে 1 মাইনাস ই স্কোয়ার দিয়ে ভাগ করেছি, তারপরে এ স্কোয়ার দিয়ে ভাগ করেছি। কেউ যদি চাও একবারও এই লাইনটা করতে পারো। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। আর এখানে এটাকে ভাগ করলে অবশ্যই 1 চলে আসবে। এটাকে আমরা সমীকরণ নাম্বার 3 বসালাম। এবার 3 নাম্বার সমীকরণে আমি যদি এক্স এর মান 0 বসিয়ে দেই, তাহলে এই অংশটা 0 হয়ে যাবে। তার মানে আমি এখান থেকে আর আর গুণ করলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার পাই, যেখান থেকে ওয়াই দুটি মান পাচ্ছি। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম উপবৃত্তটি ওয়াই অক্ষকে দুটি বাস্তব বিন্দুতে ছেদ করে। এই বিন্দু দুটার নাম দিলাম আমরা বি এবং বি প্রাইম। লক্ষ্য করো, এই যে বি এবং বি প্রাইম যেটা এই ওয়াই অক্ষকে ছেদ করে, সেই বিন্দুটার নাম দিয়েছি আমরা বি এবং বি প্রাইম। এবং সি বিন্দু এর বিপরীত দিকে অবস্থিত দুটো বিন্দু, অর্থাৎ বি এবং বি প্রাইম যেহেতু সি এর বিপরীত দিকে অবস্থিত, তাই সি বিন্দু থেকে বি এর দূরত্ব যা, বি প্রাইমের দূরত্বও তাই। যেহেতু সি কে আমরা মূল বিন্দু ধরে নিয়েছি, তাহলে মূল বিন্দু থেকে এই দুটার দূরত্ব হবে, যেহেতু সি বি ওয়াই এর মান পেয়েছি a রুট ওভার 1 মাইনাস ওয়াই 1 মাইনাস ই স্কোয়ার, যেহেতু ওয়াই এর মান এটা পেয়েছি, এবং সি যেহেতু মূল বিন্দু, তাহলে সি থেকে বি পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা সি বির মান বলতে পারি a ইন্টু রুট ওভার 1 মাইনাস ই স্কোয়ার। যেহেতু দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, তাই আমরা এখানে ধনাত্মক মানটা ধরে নিলাম। অর্থাৎ সিবির মানও যা হবে, সিবি প্রাইমের মানও তাই হবে। এবং এই ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0 বলে আমরা এখান থেকে যে দুটো মান পেলাম, সেই দুটো মান প্লাসের জন্য উপরের বিন্দুর স্থানাঙ্ক পাবো। অর্থাৎ উপরে এই বি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম 0, a ইন্টু রুট ওভার 1 মাইনাস ই স্কোয়ার। আর যদি নিচের বি প্রাইম বিন্দু পাই, সেক্ষেত্রে হবে মাইনাস a ইন্টু রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার। যেহেতু সি বিন্দু থেকে বি এবং বি প্রাইম দুটার দূরত্বই সমান, তাই আমরা এই দূরত্বটাকে পেয়ে গেলাম a রুট ওভার 1 মাইনাস ই স্কোয়ার, যেহেতু সি মূল বিন্দু। কিন্তু আমরা এখান থেকে জানি যে সিবি এবং সিবি প্রাইম দুটা যোগ করলে হবে বিবি প্রাইম। তাহলে এখান থেকে যদি আমরা সিবির সমান বি ধরি, তাহলে সিবি প্রাইমও বি হবে। সেটাই আমরা যদি ধরে নেই, তাহলে এই দুটা সম্পর্ক থেকে আমরা বলতে পারি বি সমান a রুট ওভার 1 মাইনাস ই স্কোয়ার, এবং একে বর্গ করলে বি স্কোয়ার সমান হবে a স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার। আমরা বর্গ করেছি, যেহেতু বি সমান এটা, তাহলে বি কে বর্গ করলে বি স্কোয়ার, এ কে বর্গ করলে এ স্কোয়ার, এবং রুট এবং স্কোয়ার কাটা গেলে থাকবে 1 মাইনাস ই স্কোয়ার। এটা হবে আমাদের বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। এটাকে 4 নং সমীকরণ বসানো। যদি আমরা সেটা বসিয়ে দিই, তাহলে এই মানটা, এই 4 নং এর যে বি স্কোয়ারের মানটা, অর্থাৎ এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার, এটার পরিবর্তে যদি আমি বি স্কোয়ার এখানে বসাই 3 নং সমীকরণে, তাহলে আমাদের এই আদর্শ রূপটা চলে আসবে উপবৃত্তের। এইবার আমরা 4 নং সমীকরণে যেটা পেয়েছিলাম বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার, এটাকে যদি আমরা এ স্কোয়ারকে বি স্কোয়ার নিচে ভাগ আকারে লিখি, এবং ই স্কোয়ারটাকে রেখে ডান দিকে সরিয়ে বি স্কোয়ার বাই এ স্কোয়ারটাকে বাম দিকে নিয়ে আসি, তাহলে এরকম একটা অংশ পেয়ে যাব ই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবং এ স্কোয়ার লসাগু করলে ই স্কোয়ারের মান পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এবং সেখান থেকে ই এর মান পাচ্ছি রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটাই হচ্ছে উৎকেন্দ্রিকতা ই এর মান।
যা এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে এই প্রতিপাদনটা থেকে আমরা উপপাদ্যের আদর্শ সমীকরণ এবং উৎকেন্দ্রিকতা কিভাবে আসে সেটি আমরা দেখতে পারলাম। তো শিক্ষার্থীরা, এই প্রতিজ্ঞাটি আমি আরেকবার একটু রিপিট করছি। প্রথমে আমাদের যে কাজটা থাকবে, এখান থেকে প্রথম অংশে সি এ অথবা সি এ প্রাইম এর মান এ বসাবো এবং এস বিন্দুটা এবং জেড বিন্দুটার সংযোগ রেখা এস জেড, যাকে এ বিন্দুটা ইজ টু 1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে এবং এ প্রাইম বিন্দুটা ইজ টু 1 অনুপাতে বহির্বিভক্ত করবে। সেখান থেকে আমরা দুটো সম্পর্ক পাবো। একটা সম্পর্ক পাবো এ এস ইকুয়াল টু ই এ জেড এবং অপরটা পাবো এ প্রাইম এস ইকুয়াল টু ই এ প্রাইম জেড। এবং এ থেকে এ প্রাইম পর্যন্ত এটাকে বলা হয় বৃহদক্ষ, এবং ধরে নিব এটার মান টুয়াইসে, অর্থাৎ সি থেকে এ পর্যন্ত এ এবং সি থেকে এ প্রাইম পর্যন্ত এ, দুটো যোগ করলে টুয়াইসে। এবং এখান থেকে আমরা দুটো সম্পর্ক নিয়ে আসব। একটি সম্পর্ক আসবে এ মাইনাস সিএস ইকুয়াল টু ই সিজেড মাইনাস এ, এবং অপরটি হবে এ প্লাস সিএস ইকুয়াল টু ই এ প্রাইম জেড সমান সমান বলতে পারি ই সিজেড প্লাস এ। অর্থাৎ সিজেড এর সাথে সিএস এর দুটো সম্পর্ক নিয়ে আসব এই অনুপাতের বিভক্তকরণের সমীকরণ দিয়ে, এবং এই দুটো সমীকরণ যোগ বিয়োগ করে আমাদের সিজেড এবং সিএস এর দুটো মান আমরা বের করে নিয়ে আসলাম। সিএস এর মান পেলাম এই এবং সিজেড এর মান পেলাম এ বাই ই। এরপর এই অক্ষ বিবেচনা করে সি কে কেন্দ্র ধরে আমরা উপবৃত্তের যে সমীকরণটা জানি, অর্থাৎ এসপি ইকুয়াল টু ইপিএম, এটা আমরা সমীকরণে বসাবো। এখানে শিক্ষার্থীরা মনে রাখবে এটা এস, এখানে আসবে একটা এসপি ইকুয়াল টু ইপিএম হবে, এবং এই পিএম এবং এনজেড সমান বসিয়ে আমরা এদেরকে ভাঙাবো চিত্র অনুযায়ী, এবং প্রতিটা ভাঙানোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে যেন সেটা সিজেড এবং সিএস এর সাথে সম্পর্ক রেখে ভাঙানো যায়, কাজে সেভাবে আমাকে ভাঙাতে হবে। এবং সেই ভাঙানোর পরে মানগুলো বসাবো, বর্গের সূত্রে প্রয়োগ করব। আমরা এরকম একটা রিলেশন পেয়ে যাব যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়াল টু 1, এরকম একটা রিলেশন পেয়ে যাব। এবং যে রিলেশনটা থেকে আমরা এক্স এর মান 0 বসিয়ে ওয়াই দুটো বাস্তব মান পাবো, যে বাস্তব মান দুটো ওয়াই অক্ষকে উপবৃত্তটি যে দুটি বিন্দুতে ছেদ করে অর্থাৎ বি বি প্রাইম, সেই বিন্দু দুটির স্থানাঙ্ক পেয়ে যাব। এবং সি বিন্দু থেকে অর্থাৎ মূল বিন্দু থেকে বা কেন্দ্র থেকে বি এবং বি প্রাইমের দূরত্ব আমরা পেয়ে যাব এ রুট ওভার 1 মাইনাস ই স্কোয়ার। আবার আমরা জানি এই কেন্দ্র থেকে বি বা বি প্রাইমের দূরত্ব হচ্ছে বি, এবং এই দুটা দূরত্ব সমান, অর্থাৎ বি সমান সমান এ রুট ওভার 1 মাইনাস ই স্কোয়ার, যাকে বর্গ করে আমরা পাচ্ছি বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। এই মানটা আমরা এখানে বসিয়ে দিব 3 নং সমীকরণে, তাহলে আমরা উপবৃত্তের আদর্শ সমীকরণ পাবো। এবং তারপরে এই 4 নং সমীকরণকে সিম্পলিফাই করে আমরা উৎকেন্দ্রিকতা ই এর মান এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করতে পারলাম। তো শিক্ষার্থীরা এই প্রতিপাদনটি চিত্র অনুযায়ী বাসায় ধাপে ধাপে করার চেষ্টা করবে, তাহলে তুমি এই প্রতিপাদনটি বুঝতে পারবে এবং কিভাবে আমাদের উপবৃত্তের সমীকরণ আসছে এবং এর উৎকেন্দ্রিকতা কিভাবে ই এর মান রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হলো, এই জিনিসটা তোমরা এখান থেকে দেখতে পারবে। তো আশা করি এই প্রতিপাদনটি তোমরা বুঝতে পেরেছো। আমরা আমাদের পরের পড়ায় চলে আসি। উপবৃত্তের লেখচিত্র পেলাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে সি হচ্ছে কেন্দ্র, এ এ প্রাইম হচ্ছে বৃহৎ অক্ষ, বি বি প্রাইম হচ্ছে ক্ষুদ্র অক্ষ, এ এবং এ প্রাইম হচ্ছে
দুটি শীর্ষবিন্দু, এবং এই উপবৃত্তের আকৃতিটা আমরা এভাবে লিখতে পারি y স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার, এবং এখান থেকে y এর দুটো সম্পর্ক পেয়ে যাই, প্লাস মাইনাস বি রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার। এখানে y এর মান দুটো মান পাওয়া যাবে, এটা বোঝাই যাচ্ছে, এবং এক্ষেত্রে x এর মান অবশ্যই এর চেয়ে ছোট হবে। যদি ছোট না হয় তাহলে এই মানটা ঋণাত্মক হয়ে যাবে এবং রুটের ভেতরে ঋণাত্মক মান অসংজ্ঞায়িত, এই কারণে x এর মান অবশ্যই এর চেয়ে ছোট। তাহলে x লেস দেন এর জন্য মানের জন্য y দুটো মান পাওয়া যাবে, একটি প্লাস এবং একটি মাইনাসের জন্য, এবং মান দুটি সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। এবং এ থেকে প্রমাণিত হয় যে উপবৃত্তটি x অক্ষ বা আমরা বলতে পারি এটা বৃহৎ অক্ষ বরাবর প্রতিসম, এবং x এর সর্বোচ্চ মান a এবং সর্বনিম্ন মান মাইনাস a। অর্থাৎ এখান থেকে আমরা x এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান দুটো আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। তাহলে যদি x গ্রেটার দেন a অথবা x যদি লেস দেন মাইনাস a হয়, তবে এই মানটা ঋণাত্মক হয়ে যাবে, a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই a স্কয়ার, এবং এই ঋণাত্মক মান হলে রুটের ভিতরে ঋণাত্মক মান আমি বলেই দিয়েছি অবাস্তব হবে। আর যেহেতু অবাস্তব হবে, অতএব উপবৃত্তের কোনো অংশই x অক্ষের উপরে a প্রাইম বিন্দু দুটির বাইরে অবস্থিত হবে না। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই x এর মান যদি এর চেয়ে বড় হয় অথবা মাইনাস এর চেয়ে ছোট হয়, অর্থাৎ এর চেয়ে যদি বড় হয় বাইরে চলে যাবে, মাইনাস এর চেয়ে যদি আরো ছোট হয় তাহলে আরো বাইরে চলে, এদিকে বাম দিকে বাইরে চলে যাবে, যদি এর চেয়ে বড় হয় তাহলে ডান দিকে বাইরে চলে যাবে। কাজে এরকম কোন মান, এই যে কথাটা বলা আছে, অতএব উপবৃত্তের কোন অংশই এক্স অক্ষের উপর এ এবং এ প্রাইম বিন্দু দুটির বাইরে অবস্থিত হবে না। অর্থাৎ আমি এখান থেকে যত বিন্দুর স্থানাঙ্কই পাবো না কেন, সেটা অবশ্যই এই উপবৃত্তের ভেতরে হবে। এই সম্পর্কটা থেকে আমরা এটা বুঝতে পারছি। এবার চলে আসি উপবৃত্তের উপকেন্দ্র এবং নিয়ামক রেখা। যদিও এটা আমি প্রথমেই ব্যাখ্যা করেছিলাম, তারপর আরেকবার একটু বলছি। একটা উপবৃত্তের উপকেন্দ্র দুটি, একটি এস এবং অপরটি এস প্রাইম। যেহেতু উপবৃত্তটি ওয়াই অক্ষ বরাবর প্রতিসম, তাই বি প্রাইম বরাবর ভাঁজ করলে উপবৃত্তটির বাম দিকে এবং ডান দিকে দুটি অংশ সমাপতিত হবে। অর্থাৎ ওয়াই প্রাইম অক্ষ বরাবর যদি আমি এটাকে ভাঁজ করলে একই রকম প্রতিচ্ছবি পাবো দুই পাশে, এবং এই বাম দিকের এ প্রাইম বিন্দুটা এ বিন্দুর সাথে মিলে যাবে, এবং এক্স অক্ষের উপরে এস এবং এস প্রাইম এবং জেড প্রাইম দুটি বিন্দু এমন ভাবে নেওয়া হয় যেন সি এস প্রাইম বা সিএস ইকুয়াল টু এই এবং সি জেড প্রাইম ইকুয়াল টু সি জেড ইকুয়াল টু এ বাই ই হয়। এটা একটু আগে আমরা কেন হলো এই মানগুলো, এটা একটু আগে আমরা এটা প্রমাণে শিখে এসেছিলাম, যেখানে আমরা উপবৃত্তের সাধারণ সমীকরণ প্রতিপাদন করতে গিয়ে এই জিনিসটা পেয়ে এসেছিলাম যে সিএস অথবা সিএস প্রাইম এটার মান হবে এই, এবং সিজেড বা সিজেড প্রাইম এর মান হবে এ বাই ই। জেড জেড প্রাইম এবং উপর এম জেড প্রাইম লম্ব আঁকা হলো, অর্থাৎ আমরা এই জেড জেড প্রাইম এই রেখার উপরে একবার একটা লম্ব আঁকবো, জেড জেড প্রাইমের উপর এম প্রাইম জেড প্রাইম লম্ব আঁকা হলো। প্রতিসাম্য অনুসারে এটি স্পষ্ট এস প্রাইমকে উপকেন্দ্র, এম প্রাইম জেড প্রাইমকে নিয়ামক রেখা ধরে আমরা একটি উপবৃত্ত পাই। অতএব এখান থেকে আমরা বুঝতে পারছি উপবৃত্তের উপকেন্দ্র দুটি এবং নিয়ামক রেখা দুটি। তাহলে শিক্ষার্থীরা, এই জেড জেড প্রাইম
এই রেখাটার উপরে অর্থাৎ এক্স অক্ষের উপরে আমরা একটা লম্ব আঁকলাম এম প্রাইম জেড প্রাইম, এবং এস প্রাইমকে উপকেন্দ্র এবং এম প্রাইম জেড প্রাইমকে নিয়ামক রেখা ধরে আমরা একটি উপবৃত্ত পাই। যেভাবে আমরা এস কে ধরে এম জেড কে দ্বিকাক্ষ রেখা ধরে একটা উপবৃত্ত আঁকতে পারি, ঠিক অনুরূপভাবে এস প্রাইমকে উপকেন্দ্র ধরে এম প্রাইম জেড প্রাইমকে নিয়ামক রেখা ধরে আমরা একটা উপবৃত্ত পাই। কাজেই এই উপবৃত্তটা এবং পূর্বের উপবৃত্তটা একই রকম, এবং উপবৃত্ত দুটি যেহেতু একই রকম সেক্ষেত্রে একটি উপবৃত্ত তৈরি হচ্ছে যার উপকেন্দ্র দুটি এবং নিয়ামক রেখাও দুটি। তাহলে এক্ষেত্রে এস এবং এস প্রাইম উপকেন্দ্র, এ এবং এ প্রাইম শীর্ষ, এবং এম জেড এবং এম প্রাইম জেড প্রাইম দুটি নিয়ামক রেখা। আজকে আমরা উপবৃত্তের সাধারণ সমীকরণ, উপবৃত্তের বেশ কিছু উপকরণ বা আমি বলবো উপবৃত্তের বেশ কিছু উপাদান আমরা শিখতে পারলাম। উপবৃত্তের চেহারা কেমন হবে, তার চিত্র কেমন হবে, এবং তার উৎকেন্দ্রিকতা কিভাবে বের করা যায়, সমীকরণটা কিভাবে প্রতিপাদন করা গেল, এই জিনিসগুলো আমরা আজকে পাঠ থেকে শিখতে পারলাম। তো শিক্ষার্থীরা, তোমরা এই পাঠটি মনোযোগ সহকারে পড়বে এবং প্রতিটি লাইন বুঝে বুঝে চিত্রের সাথে দেখে পড়ার চেষ্টা করবে। প্রত্যেকে ভালো থেকো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।